আজকে আমরা আলোচনা করব ড্রিফট ভেলোসিটি। বাংলায় এটাকে আমরা বিভিন্ন নামে জানি। কোনো বইতে লেখা থাকে তারণ বেগ, কোথাও লেখা থাকে স্রোত বেগ, কোথাও বিচলন বেগ, আবার কোথাও অনুপ্রবাহ বেগ। কিন্তু বাংলায় যেখানে যেই নামেই লেখা থাকুক না কেন, তার ইংরেজি টার্মটা সব জায়গাতেই একই। সেটা কি? ড্রিফট ভেলোসিটি। তো কি এই ড্রিফট ভেলোসিটি? এটা নিয়েই আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। প্রবাহিত রীতির আলোচনার ক্ষেত্রে এই ড্রিফট ভেলোসিটির আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা দেখেছি যে প্রবাহিত রীতির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেখানে চার্জ বা আধানগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে এবং একটা পরিবাহীর মধ্যে শুধুমাত্র মুক্ত ইলেকট্রনগুলো গতিশীল থাকে। এটা আমরা দেখেছিলাম। এবং তড়িৎ প্রবাহের আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এইরকম যদি একটা পরিবাহী তার আমাদেরকে দেওয়া থাকে, তাহলে পরিবাহী তারের মধ্যে কি থাকে? অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। ধরেন এরকম কতগুলো মুক্ত ইলেকট্রন রয়েছে এবং সেগুলো কি গতিশীল। কিরকম ভাবে? ডান দিক থেকে বাঁ দিক বরাবর গতিশীল, যেমনটা আমরা সেই আলোচনার ক্ষেত্রে দেখেছিলাম। তার মানে ইলেকট্রনগুলো ডান দিক থেকে বাঁ দিক বরাবর এই দিক বরাবর গতিশীল। তাহলে ধরে নাও কিউ পরিমাণ এরকম ঋণাত্মক আধান, অর্থাৎ মাইনাস কিউ পরিমাণ আধান ডান দিক থেকে বাঁ দিক বরাবর গতিশীল। তাহলে পরোক্ষভাবে আমরা কি বলতে পারি? প্লাস কিউ পরিমাণ আধান বাঁ দিক থেকে ডান দিক বরাবর গতিশীল। এটা আমরা অবশ্যই বলতে পারি। তাহলে এই ধনাত্মক আধান যে দিক বরাবর গতিশীল হবে, তড়িৎ প্রবাহের অভিমুখ ঠিক সেই দিক বরাবর হবে, অর্থাৎ আই এর ডিরেকশন এদিক বরাবর হবে। এই আইটাকে আমরা কিভাবে মেজার করি? যদি এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়, তাহলে একক সময় কত পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হবে? কিউ ডিভাইডেড বাই টি। এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের মেজার। এবার এই তড়িৎ প্রবাহের আলোচনাটাকে তোমরা যদি একটু মন দিয়ে দেখে থাকো, তাহলে দেখবে সেখানে আমি একটা কথা বলেছিলাম যে এই যে ইলেকট্রনগুলো ডান দিক থেকে বাঁ দিক বরাবর গতিশীল, এইখানে একটা কথা বলেছিলাম যে ফর সিম্পলিসিটি আমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রনগুলো এই পরিবাহীর মধ্যে ডান দিক থেকে বাঁ দিক বরাবর এইভাবে গতিশীল। এই যে কথাটা ফর সিম্পলিসিটি, এই কথাটা কেন বলেছিলাম? তার কারণ হচ্ছে একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো প্র্যাকটিক্যালি এরকমভাবে গতিশীল থাকে না। এই ব্যাপারটা একটু জটিল ব্যাপার। অর্থাৎ একটা পরিবাহীর মধ্যে এই মুক্ত ইলেকট্রনগুলোর গতি একটা বিশেষ ধরনের গতি, যার ফলে তারা একটা বিশেষ ধরনের বেগ অর্জন করে, যাকে আমরা একটা বিশেষ নামে জানি। সেটাকেই বলা হয় ড্রিফট ভেলোসিটি। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে পরিবাহীর ক্ষেত্রে একটা তড়িৎ প্রবাহের আলোচনার ক্ষেত্রে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেখানে ইলেকট্রনগুলো গতিশীল হবে, যার ফলে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তাহলে এই ইলেকট্রনগুলোর গতি কিরূপ সেটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকাটা খুব জরুরি। এই ধারণাই দেয় আমাদের এই ড্রিফট ভেলোসিটির আলোচনা। এই জন্যই বললাম প্রবাহী তড়িতের আলোচনার ক্ষেত্রে এই ড্রিফট ভেলোসিটির আলোচনা একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই বলছি তোমরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে দেখো, তাহলে দেখবে যে একটা পরিবাহীর মধ্যে এই মুক্ত ইলেকট্রনগুলো আসলেই কিভাবে গতিশীল থাকে, এই ড্রিফট ভেলোসিটিকে আমরা কিভাবে মেজার করতে পারি সেই সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা, একটা বিস্তারিত ধারণা আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রবাহী তড়িতের প্রথম আলোচনা অর্থাৎ তড়িৎ প্রবাহের আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম মুক্ত ইলেকট্রন বলতে কি বোঝায়, সেখানে বিস্তারিতভাবে আমরা জেনেছিলাম। সেখানে দেখেছিলাম যে প্রত্যেকটা বস্তুকে যদি আমরা ভাঙি তাহলে পাই অণু, অণুকে ভাঙলে পাবো পরমাণু, পরমাণুর ভেতরে থাকে একটা নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? ধনাত্মক আধানগ্রস্ত প্রোটন। এবং এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। এরকম ভাবে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। তাহলে এইখানে ধরো একটা ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে, এইখানে একটা ইলেকট্রন রয়েছে। এবার বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো, এগুলোকে আমরা একটা স্পেশাল নামে জানি। সেটা কি? সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। এই যোজ্যতা ইলেকট্রনের যে ইলেকট্রনগুলি থাকে তার উপরে এই নিউক্লিয়াসে ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াসের জন্য যে আকর্ষণ বল, সেটার মান খুব কম হয়, যার ফলে কি হয়? তারা খুব আলগাভাবে এই পরমাণুর বন্ধনের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে। এবার আমি যদি বাইরে থেকে খুব সামান্য পরিমাণে শক্তি একে সাপ্লাই করি, খুবই সামান্য পরিমাণ শক্তি, কি ধরনের শক্তি হতে পারে? সেটা তাপ শক্তি হতে পারে, তড়িৎ শক্তি হতে পারে। যদি শক্তি আমরা সাপ্লাই করি তাহলে সেই ইলেকট্রনটা এই শক্তিটাকে অ্যাবজর্ব করে নেয় এবং এই পরমাণুর বন্ধন থেকে বাইরে মুক্ত হয়ে যায়। এই ধরনের ইলেকট্রনগুলিকে বলা হয় মুক্ত ইলেকট্রন, যারা কিন্তু ইন জেনারেলি মুক্ত অবস্থায় থাকে না, তারা পরমাণুর মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, কিন্তু খুব আলগাভাবে আবদ্ধ। যদি বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি আমরা দেই তাহলে সেই শক্তিটাকে অ্যাবজর্ব করে নিয়ে এই বন্ধন থেকে তারা মুক্ত হয়ে যায় এবং তারা ফ্রি হয়ে যায়। পরিষ্কার? এই জন্য এদেরকে বলা থাকে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। এবার ধরো তোমাকে একটা পরিবাহী তার দেওয়া আছে, ঠিক এইরকম একটা পরিবাহী তার তোমাকে দেওয়া আছে, যেটা ঘরের মধ্যে সাধারণ উষ্ণতায় রাখা আছে। এবার ঘরের সাধারণ উষ্ণতাকে আমরা কি ধরি? রুম টেম্পারেচারকে আমরা জেনারেলি ধরে থাকি কত? রুম টেম্পারেচার স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়ে থাকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এটাকে যদি আমরা কেলভিন স্কেলে মাপি তাহলে হবে 300
কেলভিন, মানে 273 প্লাস 27 মানে 300 কেলভিন। তার মানে এইরকম একটা পরিবাহী তারকে যদি আমরা ঘরের মধ্যে রেখে দিই তাহলে এর উষ্ণতা কত হবে? ঘরের যা উষ্ণতা হবে তাই হবে। তার মানে এটার উষ্ণতা হবে আমাদের 300 কেলভিন। এবার ধরো একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। ধরো এইরকম একটা পরিবাহী বস্তু তোমাকে দেওয়া আছে, তাহলে এই পরিবাহী বস্তুর উষ্ণতা তুমি মাপলে, দেখলে 0°C। এবার কি করলে, একে কিছু পরিমাণ তাপ দিলে, মানে আগুন জ্বালিয়ে একে কিছু পরিমাণ তাপ দিলে, মানে তাপ হচ্ছে কি এক প্রকারের শক্তি, তার মানে আমি বলতে পারি কিছু পরিমাণ তাপ শক্তি, অর্থাৎ ইংরেজিতে বললে থার্মাল এনার্জি তুমি একে দিলে, থার্মাল এনার্জি তুমি একে দিলে। তাহলে কিছু পরিমাণ একে থার্মাল এনার্জি তুমি একে দিলে, তাহলে থার্মাল এনার্জি দিলে পরে কি হবে, টেম্পারেচারটা ইনক্রিজ করবে। ধরে নাও 0°C উষ্ণতা থেকে ওর টেম্পারেচারটা বেড়ে ধরে নাও 27°C হলো। তাহলে কোনো একটা বস্তু যার উষ্ণতা 27°C, তাহলে বলতে পারি তার মধ্যে নিশ্চয়ই কিছু পরিমাণ তাপ শক্তি সঞ্চিত রয়েছে। তাহলে দেখো, এই যে আমরা বলছি একটা পরিবাহী তারকে ঘরের উষ্ণতা রাখা হয়েছে, যার উষ্ণতা কত 300 কেলভিন, তার মানে কিছু পরিমাণ তাপ শক্তি তার মধ্যে রয়েছে। এই যে বললাম তাপ শক্তি দিয়েছি বলেই তো তার টেম্পারেচারটা 300 কেলভিন হয়েছে। তাহলে এই তাপ শক্তিটা কি করে, এর মধ্যেও তো অসংখ্য এরকম মুক্ত ইলেকট্রন রয়েছে, যে মুক্ত ইলেকট্রনগুলোকে সামান্য পরিমাণ তাপ শক্তি দিলে পরেই সে বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়ে তারা ফ্রি হয়ে যাবে। তাহলে এইরকম পরিবাহীর মধ্যে তো অলরেডি কিছু পরিমাণ তাপ শক্তি সৃষ্টিকর্তা দিয়ে রেখেছেন, বা প্রকৃতির নিয়ম বলো বা সৃষ্টিকর্তার সৃষ্টি বলো, যে প্রত্যেকটা পরিবাহীর বস্তুর মধ্যে সেই সাফিসিয়েন্ট পরিমাণ তাপ শক্তি অলরেডি তাকে দিয়ে রেখেছে। যার ফলে কি হয়, এরকম পরিবাহীর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি আসলেই মুক্ত অবস্থায় থাকে, তারা পরিবাহী পরমাণুর বন্ধনের মধ্যে অ্যাকচুয়ালি আবদ্ধ অবস্থাতে থাকে না, তারা সবসময় ফ্রি অবস্থাতেই থাকে। তাহলে ফ্রি তো আছে, এটুকু বুঝলাম। তাহলে ফ্রি, তাহলে কিরকম ভাবে ফ্রি, তারা কি স্থির অবস্থাতে রয়েছে না গতিশীল অবস্থাতে রয়েছে? তারা সবসময় মনে রাখবে এইরকম একটা পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলি থাকে তারা গতিশীল অবস্থায় থাকে। কারণ আমরা কি করছি, কিছু পরিমাণ তাপ শক্তি দিচ্ছি, সেই তাপ শক্তিটাকে সে অ্যাবজর্ব করছে, যার ফলে সে কিছুটা পরিমাণ গতিশক্তি অর্জন করছে, মানে তাপ শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেই গতিশক্তি নিয়ে এই পরমাণুর বন্ধন থেকে বাইরে বেরিয়ে আসছে। তার ফলে কি হচ্ছে, এই পরিবাহীর মধ্যে এই ইলেকট্রনগুলো গতিশীল অবস্থাতেই রয়েছে। বোঝা গেল? তাহলে এইখানে একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসছে, যে পরিবাহী তারের মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রনগুলো গতিশীল, তাহলে তো একটা তড়িৎ প্রবাহ হওয়া উচিত। কারণ তড়িৎ প্রবাহের ধারণা থেকে এটা আমরা পেয়েছি যে কোনো একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো গতিশীল থাকলেই তার গতির বিপরীত দিক বরাবর একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তার মানে এরকম একটা পরিবাহী তারকে যদি ঘরের টেম্পারেচারে রাখা হয় তাহলে তার মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়ার কথা। যদি কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, তাকে যদি আমরা ধরি তাহলে তো আমাদের শক লাগা উচিত, তাই না? কোনো একটা পরিবাহী তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাকে যদি আমরা বাইরে থেকে ধরি তাহলে আমাদের শক লাগবে না? অবশ্যই শক লাগবে। কিন্তু তাই কি কখনো হয়? ঘরের মধ্যে রাখা কোনো তামার তার বা লোহার তারকে যদি আমরা ধরি তাহলে কি আমাদের কোনো শক লাগে? নিশ্চয়ই তোমরা এটা প্র্যাকটিক্যালি ফিল করেছো যে কোনো শক, কোনো কিছু ফিলিং আমাদের হয় না এরকম একটা পরিবাহী তারকে ধরলে পরে। কেন হয় না? তাহলে কি এখানে যে জিনিসটা জেনেছিলাম সেটা কি ভুল? না, এইখানে একটা মজার ঘটনা ঘটে। চলো এই জিনিসটাকে একটু ভালো করে বোঝা যাক। ধরো এইরকম একটা পরিবাহী তার আমাদেরকে দেওয়া আছে, তাহলে পরিবাহী তারের মধ্যে কি হবে, অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকবে এবং মুক্ত ইলেকট্রনগুলো সবগুলো গতিশীল অবস্থায় থাকবে, এটা আমরা জেনে গেছি এই আলোচনা থেকে। তাহলে ইলেকট্রনগুলো যদি গতিশীল হয় তাহলে তাদের গতিটা কিরূপ গতি হবে? তোমরা গ্যাসের গতীয় তত্ত্ব নিশ্চয়ই পড়েছো। গ্যাসের গতীয় তত্ত্বে কি দেখেছিলাম, যে এইরকম যদি একটা গ্যাস কন্টেনার আমাদেরকে দেওয়া থাকে তাহলে গ্যাস কন্টেনারের মধ্যে থাকা গ্যাসের অণুগুলো তারা কিরূপভাবে গতিশীল থাকে? আমরা দেখেছিলাম গ্যাস কন্টেনারের মধ্যে থাকা গ্যাসের অণুগুলো সবসময় র্যান্ডমলি মুভ করে, অর্থাৎ এলোমেলোভাবে ছোটাছুটি করতে থাকে। এরকম যদি কতগুলো গ্যাসের অণু এর ভেতরে থাকে তাহলে একটা যাবে এদিক বরাবর, একটা 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 এদিক বরাবর, এবার র্যান্ডমলি তারা ছোটাছুটি করতে থাকে। একটা পরিবাহীর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো ঠিক এইরকম ভাবেই গতিশীল থাকে। তার মানে একটা পরিবাহীর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো র্যান্ডম মোশনে থাকে, একটা যদি এদিক বরাবর যায়, একটা এদিক বরাবর যাবে, একটা এদিক বরাবর আসবে, একটা এদিক বরাবর যাবে, এইরকম ভাবে তারা গতিশীল থাকে একটা পরিবাহীর মধ্যে। এবার একটা কাজ করি, এই যে ইলেকট্রনগুলো রয়েছে এদেরকে আমি একটা নাম্বারিং করি। ধরো এই ইলেকট্রনটা হচ্ছে আমাদের 1 নম্বর ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইলেকট্রন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এরকম করতে টোটাল ধরে নাও টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে n, মানে এর মধ্যে n সংখ্যক এরকম ইলেকট্রন রয়েছে। তো ইলেকট্রনগুলো কি গতিশীল অবস্থায় রয়েছে, তার মানে প্রত্যেকটা নির্দিষ্ট একটা বেগ রয়েছে। তাহলে ধরি
এক নম্বর ইলেকট্রনের বেগ কত? ধরে নিলাম এটা হচ্ছে u1, এক নম্বর যেহেতু তাহলে u1। এবার বেগ কি? একটা ভেক্টর রাশি, তাহলে এটাকে আমরা ভেক্টরিক্যালি লিখলে এরকম লিখতে পারি u1। তাহলে ঠিক একইভাবে 2 নম্বর ইলেকট্রনের বেগ কত হবে? 2 নম্বর ইলেকট্রনের বেগ হবে আমাদের u2। ঠিক একইভাবে 3 নম্বর ইলেকট্রনের একটা বেগ পাবো, ঠিক একইভাবে 4 নম্বর ইলেকট্রনের একটা বেগ পাবো, ঠিক একইভাবে n নম্বর ইলেকট্রন, n তম যে ইলেকট্রনটা রয়েছে তার বেগ কত হবে? n নম্বর ইলেকট্রনের বেগ হবে un। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে যদি আমি দেখতে চাই এর মধ্যে যে ইলেকট্রনগুলো গতিশীল, সেই ইলেকট্রনগুলো গতির মানে তাদের নেট বেগের মান কত হবে? আমার যদি নেট বেগের মান কত হয় সেটা নির্ণয় করতে চাই, কিভাবে বের করব? সবগুলো বেগকে নিয়ে তার ভেক্টর যোগফল নিলে বলে আমরা একটা কোনো নির্দিষ্ট সময়ে তার নেট বেগের মান কত হবে সেটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে সেটা কিভাবে করে থাকি? u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 করে un, অর্থাৎ n সংখ্যক ইলেকট্রনের জন্য যে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল বেগের মান সেগুলোকে নিয়ে তাদের মান এবং তাদের অভিমুখ সবগুলোকে কনসিডার করলে পরে যে বেগের মানটা পাবো যোগ করলে পরে সেটাই হচ্ছে আমাদের নেট বেগের মান। এবার একটা পরিবাহীর মধ্যে এরকম কত ইলেকট্রন থাকে? আমরা জানি একটা পরিবাহী যার আয়তন 1 মিটার কিউব, তার মধ্যে এইরকম প্রায় 10⁻29 এত সংখ্যক এতটি ইলেকট্রন থাকে। এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। তাহলে এইরকম প্রচুর পরিমাণে এরকম অসংখ্য কোটি কোটি ইলেকট্রনের জন্য তাদের বেগের মান এবং তার অভিমুখটাকে কনসিডার করে তার যদি আমরা ভেক্টর যোগফল নেই তাহলে দেখা যায় যে প্র্যাকটিক্যালি এই ভেক্টর যোগফলের মান অর্থাৎ u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 প্লাস un, এই মানটা সবসময় শূন্য আসে। অর্থাৎ তাদের মান এবং তাদের অভিমুখ যোগ করলে পরে প্র্যাকটিক্যালি দেখা যায় এই ভ্যালুটা কত হয়ে যায়? এই ভ্যালুটা হয়ে যায় 0। এই এক্সপ্রেশনটা আমাদের কাজে লাগবে। তাহলে বোঝা গেল যে সমস্ত ইলেকট্রন এরকম একটা পরিবাহীর মধ্যে থাকা সমস্ত ইলেকট্রনের বেগের ভেক্টর যোগফল নিলে পরে আমরা নেট বেগের মানটা পেয়ে যাব। সেটা কত হবে? সেই নেট বেগের মানটা সবসময় 0 হবে। তোমরা যদি এর গড় বেগটা নাও তাহলে তাই হবে। দেখো ইউ অ্যাভারেজ মানে তুমি গড় বেগটা ক্যালকুলেট করতে চাইছো, সেটা কিভাবে করবে? গড় বেগ ক্যালকুলেট করার প্রসিডিওর হচ্ছে u1 নিলে প্লাস u2 নিলে প্লাস u3 নিলে এরকমভাবে n সংখ্যক ইলেকট্রনের বেগের মান নিলে তাকে তুমি n দিয়ে ভাগ করে দিলে, n দিয়ে ভাগ করে দিলে পরে গড় বেগের মান পেয়ে যাবে। এবার যেহেতু এই টার্মটা 0, তার মানে এই উপরের টার্মটা 0 হবে, তার মানে অটোমেটিক্যালি এই ভ্যালুটাও 0 হয়ে যাবে। তার মানে এইরকমভাবে থাকা একটা পরিবাহীর মধ্যে সমস্ত ইলেকট্রনের জন্য যে অ্যাভারেজ ভেলোসিটি, তাদের যে গড় বেগের মান সেটা সবসময় 0 আসে। তাহলে গড় বেগের মান যদি 0 হয় কোনো একটা পরিবাহীর মধ্যে, তাহলে আমরা কি বলতে পারি? এই ইলেকট্রনগুলো স্থির অবস্থাতে রয়েছে, তাই না? অ্যাকচুয়ালি তারা গতিশীল অবস্থাতেই রয়েছে, কিন্তু দেখা গেল যে সমস্ত ইলেকট্রনগুলোর বেগের মান এবং দিক কনসিডার করে সবগুলোকে নিয়ে যোগ করলে পরে যদি আমরা নেট বেগের মানটা বের করতে যাই সেটা দেখা যাচ্ছে 0 আসছে। তার মানে নেট যদি তাদের ভেলোসিটি সেটা কত? 0। তার মানে তারা স্থির অবস্থাতে রয়েছে, এরকমভাবে আমরা কল্পনা করে নিতে পারি। তাহলে তাদের মধ্যে থাকা ইলেকট্রনগুলো যদি স্থির অবস্থায় থাকে তাহলে তো তড়িৎ প্রবাহ আসার কোনো প্রশ্নই আসছে না। তাহলে তড়িৎ প্রবাহ যদি না আসে তাহলে শক লাগারও কোনো প্রশ্ন আসছে না। এই জন্য ইন জেনারেলি কোনো একটা পরিবাহী তারের মধ্যে থাকা ইলেকট্রনগুলো গতিশীল অবস্থাতে থাকলেও সেখানে কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না। আর যেহেতু কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না সেজন্য এটাকে ধরলে পরে আমরা কোনো কিছু ফিল করতে পারি না। বোঝা গেল? তাহলে জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারলে যে এরকম একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো র্যান্ডমলি ছোটাছুটি করতে থাকে এবং তাদের বেগের যদি আমরা গড় নেই বা তাদের যদি নেট বেগের মানটা বের করতে যাই সেটা সবসময় 0 আসে। তাহলে আপাতভাবে আমরা ধরে নিতে পারি যে একটা পরিবাহীর মধ্যে সমস্ত মুক্ত ইলেকট্রনগুলো স্থির অবস্থাতে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তারা স্থির অবস্থা থাকে না, তারা গতিশীল অবস্থাতেই থাকে, কিন্তু তাদের নেট বেগের মান বা তাদের গড় বেগের মানটা সবসময় 0 হয়। এই যে ইলেকট্রনগুলো গতিটা পেয়েছে কার জন্য? তাপ শক্তি থাকার জন্য। তাহলে তাপ শক্তিকে ইংরেজিতে কি জানি? থার্মাল এনার্জি। তাহলে এর ফলে যে বেগটা তারা পায় এটাকে আমরা যেই নামে জানি সেটাকে বলা হয় থার্মাল ভেলোসিটি। তোমরা জেনে রাখো এই জিনিসটাকে, শুধু থার্মাল ভেলোসিটি। কারণ এর পরবর্তীতে আমরা তো আরেক ধরনের বেগের কথা জানবো, ড্রিফট ভেলোসিটি। তাহলে থার্মাল ভেলোসিটির সঙ্গে ড্রিফট ভেলোসিটির পার্থক্য থাকতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলে যে থার্মাল ভেলোসিটিটা কি। ইন জেনারেলি কোনো একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি যেই বেগ নিয়ে চলতে থাকে সেগুলোকে বলা হয় থার্মাল ভেলোসিটি। আমাকে এর মানটা কত হয়?
প্রায় 10⁴ মিটার পার সেকেন্ড এই অর্ডারে হয়ে থাকে। তার মানে এই ইলেকট্রনগুলোর গতি কিন্তু উচ্চ গতি সম্পন্ন, মানে 1 সেকেন্ডে 10⁴ মিটার পর্যন্ত চলে যেতে পারে, এত স্পিডে তারা এই ইলেকট্রনগুলো মুভ করতে থাকে। পরিষ্কার, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এইবার দেখো আরেকটা মজার জিনিস। আমরা কি দেখলাম যে এইরকম ভাবে একটা পরমাণুর ভেতরে নিউক্লিয়াস থাকে, তার বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো খুব আলগাভাবে আবদ্ধ থাকে। যদি বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি আমরা সাপ্লাই করি তাহলে সেই ইলেকট্রনটা এই বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়ে একটা গতি নিয়ে বাইরে ছোটাছুটি করতে থাকে, যেগুলি হচ্ছে এই পরিবাহীর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রন, যেগুলো র্যান্ডমলি ছোটাছুটি করছে এবং যার গড় বেগের মানটা কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এইরকমভাবে যদি কনসিডার করি, এই একটা পরমাণু, সে পরমাণুর ভেতরে রয়েছে একটা ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াস, মানে পরমাণুর মধ্যে প্রোটন রয়েছে ধনাত্মক আধানগ্রস্ত, আর কিছু পরিমাণে ইলেকট্রন রয়েছে। এবার এখান থেকে যদি একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে এভাবে লিখতে পারি না? এই পরমাণুটা হয়ে গেল এখন ধনাত্মক আধানগ্রস্ত প্লাস একটা ইলেকট্রন, তাই তো? এরকম একটা পরমাণু ইন জেনারেল নিউট্রাল, কারণ তার মধ্যে যত সংখ্যক ধনাত্মক আধান থাকে তত সংখ্যক ঋণাত্মক আধান থাকে। এবার এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে আসে তাহলে এটা কি হবে? এটা নেট চার্জ কত হবে? এটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে। তাহলে এই একটা পরমাণু, এই পরমাণুটা কিন্তু পরিবাহীর মধ্যে অবস্থান করে, কিন্তু তারা স্থির অবস্থায় থাকে, কারণ পরিবাহীর ভেতরে থাকা পরমাণু কখনো গতিশীল হয় না, শুধুমাত্র মুক্ত ইলেকট্রনগুলো গতিশীল থাকে। এটা আমরা দেখেছিলাম তড়িৎ প্রবাহের আলোচনার ক্ষেত্রে, বিস্তারিতভাবে আলোচনা এটা আমরা করেছিলাম। তার মানে এইরকম একটা পরিবাহী তারের মধ্যে এরকম একটা পরিবাহী যদি বস্তু আমাকে দেওয়া থাকে তাহলে তার মধ্যে অ্যাকচুয়ালি কীরকমভাবে থাকে? এইরকমভাবে ধনাত্মক আধানগ্রস্ত পরমাণুগুলো থাকে, এইরকমভাবে ধনাত্মক আধানগ্রস্ত কিছু পরমাণু থাকে, আর অসংখ্য এরকম মুক্ত ইলেকট্রন থাকে, তাই তো? যারা কিনা র্যান্ডমলি ছোটাছুটি করছে, কি বেগ নিয়ে? তাপীয় বেগ বা থার্মাল ভেলোসিটি নিয়ে মুভ করছে। কত অর্ডারের? 10⁴ মিটার পার সেকেন্ড এই অর্ডারের ভেলোসিটি নিয়ে তারা র্যান্ডমলি ছোটাছুটি করছে। তাহলে এই ইলেকট্রনগুলো যদি ছোটাছুটি করে তাহলে নিশ্চয়ই একটা সময় গিয়ে তারা এই ধনাত্মক আধানগ্রস্ত পরমাণুগুলোর সঙ্গে ধাক্কা খাবে। তাহলে এটাকে যদি একটু আঁকি, এখানে কেমন দেখতে হবে? এই মনে করো একটা মুক্ত ইলেকট্রন, এটা এদিক থেকে এদিক বরাবর যাচ্ছিল। এবার যেতে যেতে একটা সময় গিয়ে কি করবে? একটা পরমাণুর সাথে ধাক্কা খাবে। এরকম ধনাত্মক আধানগ্রস্ত পরমাণুর সাথে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? এটা এখান থেকে সরে আসবে, একটা নির্দিষ্ট দিকে এদিক বরাবর যাচ্ছে মনে করো, যেতে 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 এখানে এসে আরেকটা পরমাণুর সঙ্গে ধাক্কা খেলো। এবার এখানে যখনই ধাক্কা খেলো তখন এখান থেকে আবার এটা বিক্ষিপ্ত হয়ে যাবে, এটা এদিক বরাবর যাচ্ছে। এবার এইখান থেকে মানে আস্তে আস্তে মনে করো এটার সঙ্গে এসে ধাক্কা খেলো। এবার এখান থেকে ধাক্কা খেয়ে এটা আবার এদিক বরাবর মুভ করা শুরু করলো, এদিক বরাবর মুভ করতো, তো এখানে এসে আবার ধাক্কা খেলো। তারপর এখান থেকে আবার মনে করো এটা ছিটকে গিয়ে এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে। তার মানে কি হচ্ছে? এরকম একটা পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলো এভাবে র্যান্ডমলি ছোটাছুটি করার সময় এই ধনাত্মক আধানগ্রস্ত পরমাণুগুলোর সঙ্গে ধাক্কা খাচ্ছে। তাহলে এই যে একটা ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে দ্বিতীয় ধাক্কা খেলো, এই যে মাঝের সময়টা, এই সময়টাকে নাম দিয়ে দিলাম এটা T1। এটা মনে করো T1 সময় লাগলো। ঠিক আছে, কীভাবে? এই ধাক্কা খাওয়ার পরে যে তৃতীয় ধাক্কাটা খেলো এই সময়টুকু হচ্ছে T2। ঠিক আছে, তৃতীয় ধাক্কা খাওয়ার পর চতুর্থ যে ধাক্কা খেলো এই সময়টুকু হচ্ছে T3। ঠিক আছে, তাহলে এই যে সময়টা, এই টিগুলোকে আমরা একটা বিশেষ নামে প্রকাশ করে থাকি। এই টিগুলোকে বলা হয় স্লথনকাল। স্লথনকাল। তোমরা ইংরেজি নামগুলো একটু মেনলি মনে রাখার চেষ্টা করবে। এটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন, না রিল্যাক্সেশন টাইম মানে কি? সংজ্ঞা অনুযায়ী রিল্যাক্সেশন টাইম কি? দুটো পরপর সংঘর্ষের মাঝের সময়টাতে, যেই সময়টাতে তারা ফ্রি অবস্থায় থাকে, মানে রিল্যাক্স করতে থাকে, কোনোরূপ কোনো বাধা তার মধ্যে থাকে না। এই একটা ধাক্কা খেলো, তারপরে এই একটা ধাক্কা খেলো, এই মাঝখানে কিন্তু কোনোরূপ কোনো ধাক্কা খায়নি। এই যে সময়কালটা, এই সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম কোনো একটা ইলেকট্রনের। তাহলে এইরকম দুটো ধাক্কা খাওয়ার মাঝখানে যে সময়টা, এই সময়টা হচ্ছে T1। ঠিক একইভাবে এই দুটো ধাক্কা খাওয়ার মাঝখানে যে সময়টা, এটা হচ্ছে T2। তাহলে এইরকম ধাক্কা খাওয়ার মাঝখানে সময়টা হচ্ছে T3। তাহলে এইরকমভাবে কন্টিনিউয়াসলি সে ধাক্কা খেয়েই যাচ্ছে। ধরে নাও এই ইলেকট্রনটা টোটাল n নাম্বার এরকম ধাক্কা খেলো। তাহলে এরকমভাবে আমরা T1 পাবো, T2 পাবো, T3 পাবো, এরকম করতে করতে আমরা Tn পর্যন্ত পাবো। Tn পর্যন্ত রিল্যাক্সেশন টাইম পাবো। তাহলে সবগুলো সময় যদি আমি গড় নেই তাহলে সে অ্যাভারেজ কত সময় ধরে রিল্যাক্স অবস্থায় ছিল সেই জিনিসটা আমরা পেয়ে যাব না? তাহলে সেইটাকে আমরা লিখে থাকি এরকমভাবে T1, এটাকে আমরা লিখে থাকি T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 প্লাস ডট 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 করে Tn পর্যন্ত লিখলে পরে তাকে যদি আমরা n দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যাভারেজ মানে গড় যে স্লথনকাল বা অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম সেটা পেয়ে যাব। এটাকে আমরা একটা স্পেশাল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাকে বলা হয় টাউ।
ঠিক আছে, এটাকে বলা হয় টাউ। এটাকে বলা হয় গড় রিল্যাক্সেশন টাইম বা গড় শ্লথন কাল বা অ্যাভারেজ, এটাকে বলা হয় অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইম। পরিষ্কার? এই টার্মটাকে আমরা একটা বক্সের মধ্যে লিখে রাখি, কারণ এই ডিপ ভেলোসিটি আলোচনার ক্ষেত্রে এই দুটো এক্সপ্রেশন আমাদের খুব কাজে লাগবে, এই এক্সপ্রেশনটা আর এই এক্সপ্রেশনটা। এই এক্সপ্রেশনটা আশা করি তোমরা বুঝতে পারলে, কারণ ডিপ ভেলোসিটি আলোচনার ক্ষেত্রে একটু পরেই যখন আমরা ডিপ ভেলোসিটি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই আলোচনার ক্ষেত্রে আমরা দেখবে এই এক্সপ্রেশন দুটোকে সরাসরি ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকম একটা পরিবাহীর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে এবং মুক্ত ইলেকট্রনগুলো থার্মাল এনার্জির কারণে থার্মাল ভেলোসিটি নিয়ে মানে উচ্চ বেগ নিয়ে গতিশীল অবস্থা থাকে, কিন্তু তাদের সংখ্যাটা এতটাই বেশি হয় যে তাদের যদি আমরা ভেলোসিটির গড় নেই তাহলে দেখা যায় সেটা সবসময় কত আসে? 0 আসে। তাহলে তাদের গড় বেগের মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি আপাতভাবে সমস্ত ইলেকট্রনগুলো স্থির অবস্থাতে রয়েছে। তাহলে ইলেকট্রনগুলো যদি স্থির অবস্থায় থাকে তাহলে কোনো তড়িৎ প্রবাহ তৈরি হবে না, আই এর ভ্যালুটা সময় 0 আসবে। তাহলে আমাকে যদি আই এর একটা নির্দিষ্ট ভ্যালু পেতে হয় কি করতে হবে? এই ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট দিকে গতিশীল করাতে হবে। তার জন্য কি করা হয়? একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়। দেখো, এটাকে একটু আমরা উপর দিকে তুলে নিই। ঠিক আছে, এই ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট দিকে গতিশীল করানোর জন্য এইরকম একটা পরিবাহীর সঙ্গে আমরা এইরকম একটা ব্যাটারিকে কানেক্ট করে দিই। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। ধরে নিচ্ছি এই ব্যাটারির বিভব প্রভেদের মান হচ্ছে ভি। তার মানে কি ভি ইজ ইকুয়াল টু কত হয়? ভি প্লাস মাইনাস ভি মাইনাস। তার মানে এই ধনাত্মক আধানগ্রস্ত প্লেটটা যেটা রয়েছে তার বিভবের মান কত? ভি প্লাস। আর ঋণাত্মক আধানগ্রস্ত প্লেটটার বিভব হচ্ছে ভি মাইনাস। তাহলে এইখানে যদি বিভবের মান ভি প্লাস হয় তাহলে অবশ্যই এই জায়গাতে বিভবের মান হবে ভি প্লাস, আর ঠিক একইভাবে এই জায়গাতে আমাদের বিভবের মান হবে ভি মাইনাস। তার মানে কি হচ্ছে? এরকম একটা পরিবাহীর দুই প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে। এই সাইডটা হয়ে যাচ্ছে উচ্চ বিভব, এই পাশটা হচ্ছে নিম্ন বিভব। এই বিভব পার্থক্য তৈরি হলে পরে এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে এবং সেই তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে। আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে তড়িৎ বিভব পার্থক্য একটা রিলেশন রয়েছে, সেটা কি? ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিআর, তাই না? এটা আমরা দেখেছিলাম। তাহলে এখান থেকে কি বলছে? যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ যেই দিক বরাবর, অর্থাৎ এদিক থেকে এদিক বরাবর যদি আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বরাবর যত আমরা যেতে থাকবো তড়িৎ বিভবের মান তত কমতে থাকবে। অর্থাৎ এটা যদি আমাদের বি বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, বি বিন্দুতে বিভবের মান ভিবি, এ বিন্দুতে বিভবের মান ভিএ, স্থিতরিত আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তাহলে আমরা কি বলতে পারি? ভিবি ইজ গ্রেটার দেন ভিএ। তার মানে এই জায়গাটাতে বিভবের মান বেশি, এই জায়গাতে বিভবের মান কম। তার মানে এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে এবং তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিক বরাবর হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর অভিমুখ হবে আমাদের বাঁ দিক থেকে ডান দিক বরাবর, যেমনটা এদিক থেকে এদিক দেখতে পাচ্ছি। কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিক বরাবর ক্রিয়া করছে আমরা যদি সেই দিক বরাবর এগোতে থাকি তাহলে তড়িৎ বিভবের মান ক্রমশ কমতে থাকবে। তাই হচ্ছে এই পাশটা বিভবের মান বেশি, যত এদিকে যাচ্ছি বিভবের মান ক্রমশ কমছে। পরিষ্কার হলো? আচ্ছা, এবার কি হচ্ছে? এই পরিবাহীর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে, আমরা কয়েকটা শুধুমাত্র রাখছি, নাহলে একটু নোংরা হয়ে যাবে জায়গাটা। ধরে নাও এখানে একটা ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে। এবার এই ইলেকট্রনটা ধরে নাও এই দিক বরাবর গতিশীল, এই ইলেকট্রনটা ধরে নাও এই দিক বরাবর গতিশীল, এই ইলেকট্রনটা ধরে নাও এই দিক বরাবর গতিশীল। তাহলে তিন দিক বরাবর গতিশীল অবস্থা রয়েছে। এবার দেখো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা থেকে কি পেয়েছিলাম? ই ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ। ভেক্টরিক্যালি যদি লিখি তাহলে ই ভেক্টর ইজ ইকুয়ালস টু এফ ভেক্টর ডিভাইডেড বাই কিউ। তার মানে এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে কি হবে? এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। তার মানে কি বলছে? যে কিউ পরিমাণ আধানকে যদি আমরা ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি তাহলে তার উপরে এফ পরিমাণ তড়িৎ বল প্রযুক্ত হবে। এই ক্ষেত্রে কিউ আধান বলতে কি বোঝাচ্ছে? শুধুমাত্র মুক্ত ইলেকট্রন। এই যে মুক্ত ইলেকট্রনগুলো গতিশীল অবস্থায় রয়েছে, এই মুক্ত ইলেকট্রনগুলো। তার মানে মুক্ত ইলেকট্রনগুলোর চার্জ কত? আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই। তার মানে আমাদের কিউ এর ভ্যালুটা কত হবে? মাইনাস ই। তাহলে এখানে যদি এই ভ্যালুটা বসাই তাহলে কত হবে? এফ ইজ ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ই। তার মানে প্রত্যেকটা ইলেকট্রনের উপরে এই যে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে এদিক থেকে এদিক বরাবর পরিবাহীটার মধ্যে, এই তড়িৎ ক্ষেত্রের জন্য তার উপরে একটা তড়িৎ বল প্রযুক্ত হবে। এখানে আমাদের নেগেটিভ সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? যে এই ইলেকট্রনটার উপরে যে তড়িৎ বল ক্রিয়া করছে তার অভিমুখ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ যে দিক বরাবর তার ঠিক উল্টো দিক বরাবর ক্রিয়া করবে। অর্থাৎ আমাদের এফ এর ডিরেকশন অর্থাৎ তড়িৎ বলের ডিরেকশনটা কোন দিক বরাবর হবে? ডান দিক থেকে বাঁ দিক বরাবর।
তার মানে কি হচ্ছে, এই যে আমাদের তড়িৎ বলটা প্রত্যেকটা ইলেকট্রনের উপর একটা বল প্রয়োগ করছে কোন দিক বরাবর, ডান দিক থেকে বাঁ দিক বরাবর। তার মানে এই যে ইলেকট্রনটা যেটা কিনা এদিক থেকে এদিক বরাবর আসছিল, সে এখন আর এদিক বরাবর আসতে পারবে না, কারণ তার উপরে তো এদিক থেকে এদিক বরাবর একটা তড়িৎ বল প্রযুক্ত হচ্ছে। ঠিক একইভাবে এই ইলেকট্রনটা যেটা কিনা এদিক থেকে এদিক বরাবর যাচ্ছিল, তার উপরে একটা তড়িৎ বল প্রযুক্ত হচ্ছে ডান দিক থেকে বাঁ দিক বরাবর, এদিক দিকে। ঠিক একইভাবে এটার উপরেও যেটা কিনা এদিক থেকে এদিক বরাবর যাচ্ছিল, তার উপর এদিক থেকে এদিক বরাবর একটা তড়িৎ বল প্রযুক্ত হচ্ছে। যার ফলে কি হচ্ছে দেখো, এই যে ইলেকট্রনগুলো যারা কিনা র্যান্ডমলি ছোটাছুটি করছে, তারা একটা নির্দিষ্ট দিকে, মানে তাদের বেগটা একটা নির্দিষ্ট দিক বরাবর হচ্ছে, তাদের নেট বেগটা ডান দিক থেকে বাঁ দিক বরাবর শিফট করে যাচ্ছে। এই যে বললাম প্রথম আলোচনার শুরুতেই যে ড্রিফট ভেলোসিটি কি, একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলোর গতি, যেটা কিনা আমরা দেখিয়েছি ডান দিক থেকে বাঁ দিক বরাবর যায় সরাসরি, তারা সরাসরি ডান দিক থেকে বাঁ দিক বরাবর যায় না, তারা র্যান্ডমলি ছোটাছুটি করতে থাকে, কিন্তু এই তড়িৎ বল ক্রিয়া করার কারণে তাদের একটা শিফট দেখা যায়, তারা একটু ড্রিফট করে যায় ডান দিক থেকে বাঁ দিক বরাবর, ডান দিক থেকে বাঁ দিক বরাবর একটু ড্রিফট করে যাচ্ছে, মানে তারা যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, তারা একটু সরে গেল এই দিক বরাবর চলে আসলো। তার যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, কিন্তু সে গেল কোন দিক বরাবর, এই দিক বরাবর। তার যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, সে কিন্তু একটু সরে গেল বাদিক বরাবর। তার মানে প্রত্যেকটা ইলেকট্রনে বাদিক বরাবর একটা শিফট চলে আসছে। যার ফলে কি হয়, আমি যদি নেট ভেলোসিটিটা তার কনসিডার করি, তাহলে তার নেট ভেলোসিটিটা ডান দিক থেকে বাদিক বরাবর হবে। তার মানে আমরা কি বলতে পারি, ইলেকট্রনগুলো একটা দিকে সরে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিক বরাবর, ডান দিক থেকে বাদিক বরাবর। তাহলে এই যে আলোচনার শুরুতে যেখানে আমরা বলেছিলাম যে ফর সিম্পলিসিটি আমরা ধরে নিই যে ইলেকট্রনগুলো ডান দিক থেকে বাদিক বরাবর এইভাবে সরে যাচ্ছে, তারা অ্যাকচুয়ালি সরাসরি এইভাবে সরে যায় না, তারা র্যান্ডমলি ছোটাছুটি করতে থাকে, তার মধ্যে থেকেও তারা একটু বাদিক বরাবর একটু শিফট করে যাচ্ছে, তারা বাদিক বরাবর ড্রিফট করে যাচ্ছে। টার্মটা হচ্ছে এরকম, বাদিক বরাবর একটু ড্রিফট করে যাচ্ছে। যেই ভেলোসিটি নিয়ে তারা ড্রিফট করে যায় তাকেই বলা হয় ড্রিফট ভেলোসিটি। পরিষ্কার হলো ব্যাপারটা? আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্যে কিভাবে মুভ করে। এবার আমরা দেখব যে ড্রিফট ভেলোসিটিকে কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়েছি, নিউটনস সেকেন্ড ল অফ মোশন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা কি জানি, F ইজ ইকুয়ালস টু m ইন্টু এ। একটু ভেক্টরিকায় লিখলে এটা এভাবে লিখতে পারি, F ইজ ইকুয়ালস টু m ইন্টু এ ভেক্টর। তাহলে এই এক্সপ্রেশনটা আমাদের কি বলছে, যে m ভরে কোনো একটা বস্তুর উপরে যদি F পরিমাণ বল প্রযুক্ত হয়, তাহলে সে a পরিমাণ ত্বরণ লাভ করে। এখানে প্রত্যেকটা ইলেকট্রনের ভর যদি m হয়, তাহলে আমি কি বলতে পারি, m ভরের ইলেকট্রনের উপরে F পরিমাণ তড়িৎ বল প্রযুক্ত হচ্ছে, তার ফলে সে a পরিমাণ ত্বরণ লাভ করছে। আবার দেখতে পেলাম যে এখানে তড়িৎ বলের মানটা কত হয়, মাইনাস ই ইন্টু ই। তাহলে আমি বলতে পারি এই ভ্যালুটা আর এই ভ্যালুটার সমান, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি এম ইন্টু এ ইজ ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ই। নিশ্চয়ই লিখতে পারি। তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিলে কি লিখতে পারি, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু হবে মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম। এইটাকে আমরা একটু বক্সের মধ্যে লিখে রাখি, কারণ এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। হলো ব্যাপারটা? আচ্ছা, এবার একটু পেজটা একটু উপর দিকে তুলে দিই। এবার এখানে একটু আমাদের মেকানিক্সের ধারণা কাজে লাগাতে হবে। সেটা কি, আমরা মেকানিক্সে দেখেছিলাম যে কোনো একটা বস্তু গতিশীল, সে ধরনের প্রাথমিকভাবে সে ইউ বেগে গতিশীল এবং টি সময় পরে তার বেগটা পরিবর্তিত হয়ে ভি হল। তাহলে তার বেগের পরিবর্তন কত হবে, বেগের পরিবর্তন সেটা কত হবে, ভি মাইনাস ইউ। তাহলে বেগের পরিবর্তনের যে হার সেটাই হচ্ছে আমাদের ত্বরণ, অর্থাৎ ত্বরণ এর ভ্যালু কত হবে, এ ইজ ইকুয়ালস টু বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। টি সময় তার বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে একক সময় বেগের পরিবর্তন কত হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা আমরা জানি। এবার এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে লিখতে পারি ভি মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু এ ইন্টু টি। তাহলে একে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে ফাইনাল ভেলোসিটি কত হবে, ইনিশিয়াল ভেলোসিটি প্লাস অ্যাক্সেলারেশন ইন্টু টাইম। এবার এই এক্সপ্রেশনটাকে আমরা এই ক্ষেত্রে কাজে লাগাবো। সেটা কিভাবে, দেখো এই যে ইলেকট্রনটা, এটা ধরে নাও আমাদের 1 নম্বর ইলেকট্রন, এটা আমাদের 2 নম্বর ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইলেকট্রন। এটা এরকমভাবে অসংখ্য ইলেকট্রন রয়েছে, ধরে নাও n সংখ্যক ইলেকট্রন এর মধ্যে রয়েছে। তাহলে এই ইলেকট্রনটা প্রাথমিকভাবে এদিক থেকে এদিক বরাবর যাচ্ছিল, 2 নম্বর ইলেকট্রনটা প্রাথমিকভাবে এদিক থেকে এদিক বরাবর যাচ্ছিল, 3 নম্বর ইলেকট্রনটা প্রাথমিকভাবে এদিক থেকে এদিক বরাবর যাচ্ছিল। কোন ভেলোসিটি নিয়ে, থার্মাল ভেলোসিটি নিয়ে। 1 নম্বরের জন্য ছিল u1, 2 নম্বরের জন্য ছিল u2, 3 নম্বরে ছিল u3। ঠিক এভাবে n তম ইলেকট্রনটার জন্য ছিল তার প্রাথমিক বেগের মান ছিল un।
তাই না? এগুলো ছিল সব থার্মাল ভেলোসিটি, এটা আমরা একটু আগেই দেখলাম। তার মানে সে প্রাথমিকভাবে ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, তার উপরে এফ পরিমাণ তড়িৎ বল প্রযুক্ত হলো, যার ফলে তার দিকটা পরিবর্তন হয়ে গেল, তার বেগের মানটা পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল ভি। তাহলে তার ফাইনাল ভেলোসিটিটা কত? সে ফাইনাল ভেলোসিটিটা হচ্ছে ভি। এই ভেলোসিটি নিয়ে সে ফাইনালি ডান দিক থেকে বাদিক বরাবর শিফট করে যাচ্ছে, ডান দিক থেকে বাদিক বরাবর ড্রিফট করে যাচ্ছে, তাই না? তাহলে এই ভি এর মানটা, ফাইনাল ভেলোসিটির মানটা আমরা কীভাবে পেতে পারি? দেখো, এই ক্ষেত্রে আমাদের অ্যাক্সেলারেশন এর ভ্যালুটা কত হলো? মাইনাস ই ইন্টু ই ডিভাইড বাই এম। তাহলে এখানে যদি আমরা এই ভ্যালুটা বসাই, কি পাবো? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু টি। তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা পাচ্ছি ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু টি। এটা হচ্ছে আমাদের জেনারেল এক্সপ্রেশন। এটাকে একটু বক্সের মধ্যে করে রাখি। এই হচ্ছে আমাদের জেনারেল এক্সপ্রেশন, ফাইনাল ভেলোসিটি যেটা পাবে তার উপরে তড়িৎ বল ক্রিয়া করার ফলে। এবার 1 নম্বর ইলেকট্রনের জন্য ফাইনাল ভেলোসিটি যা হবে 2 নম্বরের জন্য আলাদা হবে, 3 নম্বরের জন্য আলাদা হবে। তাহলে প্রত্যেকটার জন্য যদি আমি ক্যালকুলেট করি কত হবে? 1 নম্বরের জন্য 1 নং ইলেকট্রনের ফাইনাল ভেলোসিটি সেটা কত হবে? v1। v1টা কত হবে? u1, প্রাথমিক বেগ ছিল u1, এটা আমরা দেখলাম প্রাথমিক বেগ ছিল u1 থার্মাল ভেলোসিটি, মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু টি1। ঠিক একইভাবে 2 নম্বর ইলেকট্রনের জন্য ফাইনাল ভেলোসিটি কত হবে? v2, সেটা কত হবে? u2 মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু টি2। ঠিক একইভাবে আমরা যদি পরপর করে যাই, তাহলে n-তম ইলেকট্রনের জন্য ঠিক একইভাবে যদি আমরা পরপর করে যাই, পরপর করে গেলাম 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করতে করতে n নম্বর ইলেকট্রনের জন্য তার ফাইনাল ভেলোসিটি কত হবে? vn, un মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু tn। তাহলে এই সমস্ত ফাইনাল ভেলোসিটি, এই যে v1, v2, v3 এরকম করতে করতে যে vn পেলাম, এই সমস্ত ফাইনাল ভেলোসিটিগুলোর যদি আমি অ্যাভারেজ নেই, অর্থাৎ v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট 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 vn ডিভাইডেড বাই n যদি আমরা নেই, ভেক্টরে অবশ্যই লিখতে হবে, এই যে গড় মানটা পেলাম, এই গড় যে ভেলোসিটি এটাকেই বলা হয় ড্রিফট ভেলোসিটি। এই সাফিক্সে লিখে দেওয়া হয় ডি। এটাই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি, এটাই হচ্ছে ড্রিফট ভেলোসিটি, যাকে আমরা বাংলায় বলে থাকি তারণ বেগ বা স্রোত বেগ বা অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ, যাই বলো না কেন, সেটা হচ্ছে এই প্রত্যেকটা ইলেকট্রনের ফাইনাল ভেলোসিটি যদি আমরা অ্যাভারেজ নেই, সেটাই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটির ভ্যালু। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আমরা ফাইনাল ভেলোসিটি কত সেটা পেয়েছি। এই ভ্যালুগুলো যদি এখানে বসাই, তাহলে ভিডির ভ্যালুটা পেয়ে যাব। চলো দেখা যাক ক্যালকুলেট করে। তাহলে ভিডি হবে আমাদের কত? ভিডি হবে আমাদের, এখানে একটু বসাই, ভিডি হবে আমাদের u1 প্লাস তো হবে না, মাইনাস হবে ই ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু টি1। ঠিক একইভাবে 2 নম্বর ইলেকট্রনের জন্য হবে এটা u2 মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু টি2। ঠিক একইভাবে n নম্বর ইলেকট্রনের জন্য কত হবে? un মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু tn ডিভাইডেড বাই n। এটাই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি। সমস্ত ফাইনাল ভেলোসিটিগুলোর অ্যাভারেজ নিলে পরে পেয়ে যাব। এবার এখানে একটু সাজিয়ে লিখি, সেটা কিভাবে হবে? u1, u2, u3 সবগুলোকে একসাথে লিখি, আর এই টার্মগুলোকে একসাথে লিখি। তাহলে কি হবে? এখান থেকে লিখলে পরে এখান থেকে আমাদের দাঁড়াবে u1 প্লাস u2 প্লাস u3, এরকম করতে করতে আমাদের লাস্ট আসবে un। ঠিক একইভাবে আমরা যদি ই ডিভাইড বাই এম প্রত্যেকটার মধ্যে রয়েছে, এটাকে আমরা কমন নিতে পারি। তাহলে মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম, এটাকে কমন নিয়ে নিলে পরে ভেতরে পড়ে থাকবে t1 প্লাস t2 প্লাস ডট 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 প্লাস tn ডিভাইডেড বাই n। এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি u1 প্লাস u2 প্লাস ডট 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 প্লাস un ডিভাইডেড বাই n, এই একটা টার্ম পেলাম, মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু t1 প্লাস t2 প্লাস ডট 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 প্লাস tn ডিভাইডেড বাই n, এই একটা টার্ম পেলাম।
এইবার চলে যাও একটু উপর দিকে, দেখো তখন একটু আগে আলোচনা যেটা করেছিলাম সেটাই এই ক্ষেত্রে কাজে লাগবে। এটা আমরা কি দেখলাম যে অ্যাভারেজ ভেলোসিটি ইউ অ্যাভারেজ মানে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 un ডিভাইডেড বাই n, সেটা কত হয় 0। তার কারণ এই টার্মটা যদি 0 হয় তাহলে উপরে এই টার্মটা 0 হবে, তার মানে অ্যাভারেজ ভেলোসিটি এই পুরো টার্মটা কত হয়ে যাবে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই জায়গাতে আমরা এই ভ্যালুর জায়গাতে আমরা কত বসাতে পারি 0 বসাতে পারি। ঠিক একইভাবে এই t1 প্লাস t2 প্লাস t3 ডট 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 tn, এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি, এই যে আমরা দেখলাম এটার জায়গায় আমরা লিখবো টাও। টাও হচ্ছে আমাদের অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। তাহলে এই জায়গাটা যদি ভ্যালুগুলো আমরা বসাই তাহলে কি পাবো, এইখান থেকে আমরা পাচ্ছি এই ভ্যালুটা হয়ে যাবে 0 মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু টাও। তাহলে এটা একটু সুন্দর করে সাজিয়ে লিখলে আমরা এখান থেকে পাচ্ছি ড্রিফট ভেলোসিটি ভিডি, সেটা হচ্ছে মাইনাস ই ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু টাও। এটা একটু বক্সের মধ্যে লিখে রাখি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল যে এক্সপ্রেশন ড্রিফট ভেলোসিটির, সেটা হচ্ছে এটা। এখানে যে নেগেটিভ সাইনটা সেটা কি বোঝাচ্ছে, যে ড্রিফট ভেলোসিটি অর্থাৎ ইলেকট্রনগুলো যে ডান দিক থেকে বাদিক বরাবর ড্রিফট করে যাচ্ছে তার অভিমুখটা কোন দিক বরাবর হবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেই দিক বরাবর ঠিক তার উল্টো দিক বরাবর। এখানে তাই দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতেই পেলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিক বরাবর, বাদিক থেকে ডান দিক বরাবর। আর ইলেকট্রনগুলো কোন দিক বরাবর যাচ্ছে, ডান দিক থেকে বাদিক বরাবর ড্রিফট করে যাচ্ছে। তার মানে ড্রিফট ভেলোসিটির ডিরেকশনটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখের ঠিক উল্টো দিক বরাবর, এই জন্য এখানে নেগেটিভ সাইনটা চলে এসছে। এটাই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি ক্যালকুলেট করার ফাইনাল এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি। সেটা কিভাবে, আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে তড়িৎ বিভব বা তড়িৎ বিভব পার্থক্যের একটা রিলেশন রয়েছে। সেই রিলেশনটাকে কাজে লাগিয়ে দেখবে এই এক্সপ্রেশনটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। সেটা কিভাবে, দেখো আমি যদি রাফলি এখানে একটু আঁকি তাহলে কেমন হবে, এই হচ্ছে একটা পরিবাহী তার, এইরকম ধরে নাও একটা পরিবাহী তার রয়েছে। সেই পরিবাহী তারটাকে একটা ব্যাটারির সঙ্গে আমরা কানেক্ট করে দিয়েছি। এইরকমভাবে একটা ব্যাটারির সঙ্গে আমরা কানেক্ট করে দিয়েছি। সেই ব্যাটারির বিভব পার্থক্য কত, ভি। ঠিক আছে, তাহলে ভি যদি বিভব পার্থক্য, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল, তার মানে এই পরিবাহীর এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, ভি। ধরে নিচ্ছি এই পরিবাহী তারটার লেন্থ হচ্ছে এল। এবার আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে তড়িৎ বিভব পার্থক্য একটা রিলেশন রয়েছে, ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিআর। ডিআরটা কি হবে, এই পরিবাহীর এই দুই প্রান্তের যে দূরত্ব সেটা, আর ডিভি কি, এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ডিভি। তাহলে এখানে যদি বিভব পার্থক্য ভি হয় তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, ভি। তার মানে এখানে আমাদের ডিভির ভ্যালুটা হবে ভি, আর আমাদের ডিআর এর ভ্যালুটা কত হবে, এল। তাহলে এখানে যদি ভ্যালুটা বসাই কত হবে, ই ইজ ইকুয়ালস টু মাইনাস ভি ডিভাইডেড বাই এল। তাহলে ই এর জায়গায় আমরা ভি ডিভাইড বাই এল ইজিলি বসাতে পারি। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে ভি ডি কত হবে, মাইনাস ই, এখানে হবে আমাদের মাইনাস ভি ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই এম ইন্টু টাও। তাহলে এখান থেকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা পাচ্ছি ই ইন্টু ভি ডিভাইডেড বাই এম ইন্টু এল ইন্টু টাও। এটা হচ্ছে আমাদের ভিডি অর্থাৎ ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশন। তাহলে ড্রিফট ভেলোসিটিকে আমরা এইভাবেও জেনে থাকি। এটা হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশন ইন টার্মস অফ তড়িৎ বিভব বা তড়িৎ বিভব পার্থক্য। তাহলে ড্রিফট ভেলোসিটি নিয়ে যদি কোনো প্রবলেম তোমাদের পরীক্ষার সময় আসে, সেখানে যদি আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান দেওয়া থাকে তখন আমরা এই এক্সপ্রেশনটাকে ইউজ করব, যখন আমাদের তড়িৎ বিভবের মানটা দেওয়া থাকবে তখন আমরা এই এক্সপ্রেশনটাকে ইউজ করব। তবে এই এক্সপ্রেশনটা বেশি যুক্তিযুক্ত এই কারণে, কারণ কোনো একটা জায়গাতে তড়িৎ বিভবের মানটা ক্যালকুলেট করা অনেক বেশি ইজি, সেই তুলনায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা সহজে আমরা নির্ণয় করতে পারি না। এজন্য এই এক্সপ্রেশনটাকে আমরা বেশি ক্ষেত্রে ইউজ করে থাকি। তোমাদের পরীক্ষার সময় দেখা যাবে যে এরকমভাবে যদি একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করা থাকে তাহলে ব্যাটারি বিভবের মান জানা থাকলে পরে আমরা এই ভি এর ভ্যালুটা এখানে বসাতে পারি। তাহলে এখানে আমাদের এম এল ই টাও এগুলো দেওয়া থাকলে ইজিলি আমরা ভিডিও ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে যে আমরা দেখলাম যে কোনো একটা পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলি থাকে সেই মুক্ত ইলেকট্রনগুলোর একটা ভেলোসিটি থাকে, সেটা কি থার্মাল ভেলোসিটি। থার্মাল ভেলোসিটি তার অর্ডারটা কত হয় 10⁴ মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটি নিয়ে ইলেকট্রনগুলো প্রাথমিকভাবে র্যান্ডমলি ছোটাছুটি করতে থাকে। কিন্তু এই যে ড্রিফট ভেলোসিটি, যেই ভেলোসিটির জন্য কোনো একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, এই ড্রিফট ভেলোসিটি কত অর্ডারে হয়ে থাকে, ড্রিফট ভেলোসিটি খুব কম মানের হয়ে থাকে। সেটা কত হয় 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড। বোঝা গেল, তার মানে 1 সেকেন্ডে 10⁻⁻⁴ মিটার পর্যন্ত ইলেকট্রনগুলো গতিশীল হয়।
আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে কোনো একটা পরিবাহীর মধ্যে ড্রিফট ভেলোসিটি, কোনো একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো ড্রিফট ভেলোসিটি ইজ ইউনিফর্ম এভরিহোয়ার। মানে একটা পরিবাহী তুমি যেখানেই যাও না কেন এই ড্রিফট ভেলোসিটির মানটা সব জায়গাতেই সমান হয়। তাহলে এই ড্রিফট ভেলোসিটি বা বাংলায় যেটাকে বলা হয় তারণ বেগ বা স্রোত বেগ বা অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ, তোমরা যেই নামেই জানো না কেন, তাহলে এই ড্রিফট ভেলোসিটি কি আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। ড্রিফট ভেলোসিটিকে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা জানলাম। ড্রিফট ভেলোসিটির ক্ষেত্রে এখানে যে টার্মগুলো আছে সেগুলো কি কি আশা করি এখন আর বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।